পৃথিবীতে সর্বোচ্চ কষ্টের সীমা যদি মাপা হতো, তবে সেই সীমারেখার প্রথম পর্যায়ে যেসব দুঃখ কষ্ট রাখা হতো, তার মধ্যে অন্যতম একটি হতো বন্ধু বিচ্ছেদের কষ্ট। বন্ধুযোগ যেমন খুবই প্রাকৃতিক একটি বিষয় এবং অত্যন্ত সুখকর, বন্ধু বিয়োগ তেমনি ভয়ঙ্কর রকমের এক অনুভূতি। আকস্মিক বন্ধু বিয়োগের খবরে মানুষ ভরকে যায়, প্রচণ্ড কষ্ট অনুভব করে। এই বিয়োগ ধীরে ধীরে মানুষকে এক রোগের দিকে ধেয়ে নিয়ে যায়, অনুভূতিহীনতা রোগ, যা মানুষের অনুভূতির প্রকাশকে বাধা দেয়, তাকে তার নিজের থেকেই আলাদা করে দেয় ধীরে ধীরে। আমি এক বন্ধু যুগলকে চিনতাম, যদিও কখনো তারা বন্ধু নামে পরিচিত ছিল না, তবুও তাদের মধ্যে কথার মিল, হাসির মিল, চুলের মিল, পছন্দের মিল, ভাবনার মিল সহ যত রকমের মিল করা সম্ভব দুটি কপোতির মাঝে তার সমস্তই ছিল। মানুষ তাদের ডাকতো পাশাপাশি নামে। পাশাপাশি নামে ডাকার বিষয়টি হচ্ছে এরকম: আমরা যেমন কিছু নাম বলতে দুটি নাম একসাথে উচ্চারণ করি, পদ্মা মেঘনা, পলাশ শিমুল, লাল নীল, ঠিক সেরকম। শুনেছি তারা একই স্কুলে পড়তো, একই ক্লাসে, একই রকমভাবে চুল বেঁধে একই রঙের জামা পরে তারা যেত। অনেক প্রেমিক পুরুষ এই কপোতিদ্বয়ের কাছে হঠাৎ করেই ভ্যাবাচেকা খেয়েছিল বলেও জানা যায়। তারা যমজ তো ছিল না, তবু মানুষ হঠাৎ দেখায় বেশি সময় ভুল করে ফেলতে চিনতে। সময়ের সাথে সাথে দূরত্ব যেমন বেড়েছে, বাহ্যিক মিলগুলো তেমনি কমে গিয়েছিল তাদের। যেমন একই রঙের জামা জুতো, একই রকম চুলের কাট, শরীরের গঠনীয় পরিবর্তন হয়েছিল দিন দিন। মানুষ ভুল থেকে এবার সঠিক নামে ডাকতে শুরু করেছিল তাদের। তবে বাহ্যিক দিকে যেমন অমিল শুরু হয়েছিল, ঠিক তেমনি ভাবেই তাদের মনের মিল যেন আরো দৃঢ় হতে শুরু করেছিল। দূরত্ব তাদের টেলিপ্যাথিক ব্যাপারগুলোকে বাড়িয়ে দিচ্ছিল। যেমন দুজনে আজ একই তরকারি রান্না করেছে, একই গায়কের গান শুনছে, টিভিতে একজন ব্যক্তিকে দেখে দুজনেরই একই সাথে ভালো লেগে গেছে। একজন কবিতা লিখত, অন্যজন তারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকত। কবির লেখায় মুগ্ধ হয়ে পড়ে থাকতো সারাটি দিন। তার লেখা না পড়ে দিন কাটত না, প্রশংসা না করলে ঘুম আসতো না। ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাবার আগের এই কাণ্ডগুলো তাদের পাগলামিরই একটা পর্যায় ছিল। সবই খুব সুন্দর চলছিল, পরিপাটি, গোছালো আর হাস্যরসে ভরা। তবে আমি যে বিষয়টিতে আশ্চর্য হলাম তা হলো তাদের একই রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারটা। আর তারপর বন্ধু বিয়োগ কবিকে করে দিল নীরব।